আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। এখন আমি রয়েছি কমলাপুর স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম। এটা মেন যে রেল স্টেশন সেটার থেকে একটু ভিতরে বা একটু সাইডে, সেখানে রয়েছে। আমার পিছনে যে ট্রেনটা দেখতেছেন সেটা হলো সুন্দরবন এক্সপ্রেস। এই ট্রেনটি ঢাকা থেকে যশোর যায় বা যশোর থেকে খুলনা পর্যন্ত এটা লাস্ট স্টপ। আজকে এই ট্রেনে জার্নি দেখবেন এবং এই ট্রেনে আমার কোচ হলো 50 নাম্বার সিট এবং যাবতীয় ইনফরমেশন বা যাবতীয় এই জার্নিটা দেখতে পাবেন আমার এই চ্যানেলে। সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই ট্রেনের একটা সমস্যা হলো যেটা প্ল্যাটফর্ম থেকে যে সিঁড়িটা এটা খুব উপরের দিকে আর কি, এটাই হচ্ছে মেন সমস্যা। মানুষ প্ল্যাটফর্ম থেকে উঠতে গেলে দেখা যায় কয়েকটা সিঁড়ি ধাপ পার হয়ে তারপরে উপরের দিকে উঠতে হবে। এটা একটু কষ্ট আছে মহিলাদের জন্য বা বাচ্চাদের জন্য। বড়রা তো উঠে যাবে কিন্তু ছোটদের জন্য এটা মারাত্মক সমস্যা। তাই এটা একটু বিবেচনা করা উচিত। প্ল্যাটফর্ম সমান সমান যদি চেয়ারটা বানায় বা সিঁড়িটা থাকে কারণ ট্রেনে উঠতে পারবে মানুষ, কিন্তু এটা একটু উপরের দিকে, প্ল্যাটফর্মটা একটু নিচে, এটাই সমস্যা আর কি। আমাদের ট্রেনটা এইমাত্র কমলাপুর শহরতলি স্টেশন যারা প্ল্যাটফর্ম রয়েছে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 8টা 15 এবং এই ট্রেনটি টাইমে ছেড়ে যাচ্ছে। দুপুর 2টা 32 যশোর রেল স্টেশনে নামাবে টাইম অনুযায়ী। এখন কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেনটি। দুটো লাইন যদি চলে গেছে, একটা লাইন গেছে নারায়ণগঞ্জের দিকে আর একটা চলে যাবে ডাইরেক্ট পদ্মা সেতু দিকে। এটা কেরানীগঞ্জ হয়ে বুড়িগঙ্গা সেতু হয়ে ডাইরেক্ট পদ্মার দিকে চলে যাবে। সুন্দর যে লাইনটা চলে গেছে এটা নারায়ণগঞ্জ চলে গেছে। আর আমাদের ট্রেনটা সম্পূর্ণ এখন ফ্লাইওভার করতে যাবে। আপনারা যে লাইনটা এখন দেখতেছেন এই লাইনটা সম্পূর্ণ ফ্লাইওভারের মতো একটি উড়াল সেতু বানানো হয়েছে। এটা শুরু হয়েছে কেরানীগঞ্জে যে ব্রিজটা রয়েছে ব্রিজের আগে থেকে এটা শুরু হয় এবং এটা শেষ হয় যে হাসনাবাদ নামে একটি এলাকা আছে কেরানীগঞ্জেরই, সেইখানে পুরোটা হচ্ছে উড়াল সেতু। এখানে নিচে কোনো রেল লাইন নেই, পুরোটা উপরে দিয়ে রেল লাইনটা চলে গিয়েছে। এক পাশে রাস্তা আর এক পাশে ট্রেন লাইন, অসাধারণ দৃশ্য। আমরা দেখতেছি ট্রেন যাচ্ছে এবং রাস্তায় গাড়িও চলাচল করতেছে। এটা হচ্ছে মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে। এখানে মাওয়া, খুলনা, বরিশাল বিভিন্ন জায়গায় রাস্তা দিয়ে যাতায়াত করে, বেনাপোল যাতায়াত করে। আসলে এরকম দৃশ্য খুব কম। আমরা এখন রয়েছি পদ্মা সেতুর নিচে নির্মিত, যেটা হলো পদ্মা রেল সেতু, সেখানে এখন রয়েছি। এখন আমরা এই রেল সেতুটা পার হচ্ছে পদ্মা ব্রিজের নিচ দিয়ে যেটা বয়ে গিয়েছে। এই রেল সেতুটা চালু হয়েছে গত 1 ডিসেম্বর থেকে, অথচ পদ্মা সেতু উদ্বোধন হয় 2022 সালের 25 জুন। প্রায় 2 বছরের বেশি সময় পরে এই রেল নেটওয়ার্কটা, রেলের যে লাইন বা রেলের যে সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল, সেটা কিন্তু 2 বছরের বেশি সময় লাগে পদ্মা সেতু উদ্বোধনের পর। এটা গত 10 অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে এইখান থেকে রেল চলাচল শুরু হয়, তাও সেটা শুধু ভাঙ্গা থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত, তার বেশি ছিল না। এখন কিন্তু একদম খুলনা, যশোর, বেনাপোল পর্যন্ত এই ট্রেন লাইনটা যাবে। এখন আমাদের জন্য খুব ভালো লাগে এই ট্রেন লাইনটা পদ্মা সেতুর নিচে যেতে এবং সুন্দর সবকিছু, মানে অন্যরকম একটা ফিলিংস, খুবই ভালো লাগতেছে আর কি। এখন আমরা যশোর যাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি ফরিদপুরের দিকে। বাম দিকে যে লাইনটা গেছে সেটা নড়াইল হয়ে তারপরে খুলনা, যশোর, বেনাপোল যাবে। বাম দিকের এই রুটটা হয়েছে
নতুন করা হয়েছে। এটা ডাইরেক্ট লাইন হবে এবং ঢাকা থেকে বেনাপোল মাত্র 4 ঘন্টায় এই রুটটা দিয়ে যাওয়া যাবে। এই রুটটা এখন আপাতত ট্রেন চলাচল করতেছে না, কিন্তু এই মাসেরই কিছুদিনের মধ্যে এই রুটটায় ট্রেন চলাচল করা শুরু হবে ঢাকা টু বেনাপোলের মধ্যে। এবং এই লাইনটা দ্রুতগামী ট্রেন গুলো চলাচলের জন্য করা হয়েছে। আমরা কিন্তু এখন ফরিদপুরের দিকে চলে যাচ্ছি। আমার যে ডান দিকে লাইনটা এটা ফরিদপুর, আর বাম দিকে লাইনটা চলে গেছে নড়াইল এবং বরিশালের দিকেও লাইনটা চলে গেছে। যারা বরিশাল যেতে বা বরিশাল চুয়াঘাটা এরকম যাবেন তাদের জন্য এই লাইনটা। আমাদের প্রথম হল্ট ভাঙ্গা স্টেশনে এইমাত্র এসে দাঁড়াইলো। সেটা প্রায় 20 মিনিট লেট। এখানে আসার কথা ছিল 9:26 কিন্তু এখন প্রায় 20 মিনিট লেটে ভাঙ্গা স্টেশন আসলো। তাও আমাদের ট্রেন, আমাদের যে বগিটা ছিল একদম পিছনের সাইড, প্ল্যাটফর্ম পাইনি। প্ল্যাটফর্ম ছাড়াই আমাদের আসলে নামতে হলো। এখানে 3 মিনিট হল্ট এই ট্রেনটা। এবং এইখানে কিন্তু যারা বরিশাল কুয়াকাটা পটুয়াখালী যাবেন তারা কিন্তু এই স্টেশনে নামতে পারেন। তারা এই স্টেশনে নামার পর এখান থেকে একটু সামনে বাস বা বিভিন্ন যানবাহন পেয়ে যাবেন বরিশাল কুয়াকাটা পটুয়াখালী যাওয়ার জন্য। এই স্টেশনটা কিন্তু তাদের জন্য ভালো হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম প্ল্যাটফর্মগুলোই আসলে ট্রেনগুলো অনেক বড় থাকে, কিন্তু প্ল্যাটফর্মগুলো ট্রেন পায় না। আসলে এর জন্য যাত্রীরা অনেক সময় নামতে অনেক সমস্যা হয়, অনেক কষ্ট হয়। বয়স্ক যাত্রীরা তো নামতে উঠতে অনেক কষ্ট। এর জন্য প্ল্যাটফর্মগুলো যদি ট্রেনের আকারে বানানো হয় তাহলে আমাদের মনে হয় যাত্রীদের জন্য খুব ভালো হয়। নামবেন কেমনে? আমরা চলে আসছি এখন ফরিদপুর জংশন। এটা হলো ঢাকা থেকে ফরিদপুর আসলাম। এটা আমাদের দ্বিতীয় হল ছিল। প্রথমটা ছিল ভাঙা, দ্বিতীয়টা ছিল ফরিদপুর রেল স্টেশন। এখানে 2 মিনিট হল্ট, 2 মিনিট দাঁড়াবে। আমাদের বগি স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছে। এখান থেকে নামা অনেক কষ্ট, প্ল্যাটফর্মের সিঁড়ি থেকে উঠা নামা অনেক কষ্ট, দেখতেছেন আপনারা। ফরিদপুর থেকে রাজবাড়ির যে দূরত্ব, সে দূরত্ব পুরো রাস্তাটা এরকম, চারিদিকে গাছপালা, এত সুন্দর প্রকৃতির যে একটা দৃশ্য। আপনি ট্রেনে ভ্রমণ না করলে কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবেন না। ট্রেনে ভ্রমণ করলে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন, যে প্রাকৃতিক দৃশ্যগুলো গুলো সব দেখা যায় এখন। ট্রেনের ভ্রমণটা আসলে অন্যরকম মজা, অন্যরকম আনন্দদায়ক একটা ফিল আছে। আপনাদেরকে এই ট্রেনের সময়সূচি এবং ভাড়ার বিষয়টা একটু বলে দিই। এই ট্রেনটা সপ্তাহে প্রতিদিনই চলে, বুধবার শুধু চলে না, আর বাকি প্রত্যেক দিনই চলে। সকাল 8:15-তে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যশোরে 2:32 এটা যায়। আর এটার ভাড়া হয়েছে 3টা ক্লাসের। একটা হলো নন এসি চেয়ার কার, 560 টাকা ভাড়া। আরেকটা হলো এসি চেয়ার কার, 1070 টাকা ভাড়া। আরেকটা হলো এসি স্লিপার, সেটা হলো 1283 টাকা। এই 3টা ক্যাটাগরিতে ট্রেনটি চলে এবং এখানে টোটাল
13টি বগি রয়েছে, 7টা নন এসি চেয়ার কার এবং 4টি এসি চেয়ার কার এবং 2টি স্লিপার, এসি স্লিপার। এই মোট 13টি কোচ নিয়ে এই ট্রেনটি যাতায়াত করে। আমরা আমাদের তৃতীয় হল্ট রাজবাড়ি স্টেশনে চলে আসছি। এই ট্রেনটা আসার সময় ছিল 10টা 40-এ, কিন্তু ট্রেনটা প্রায় 50 মিনিট লেট করে এখন আসছে 11টা 35-এ। এখানে 10 মিনিট হল্ট এই ট্রেনটার। এটা একটা জংশন, এখান থেকে ছেড়ে যাবে 10 মিনিট হল, 10 মিনিট পর এখান থেকে ছেড়ে যাবে। অলমোস্ট প্রায় 50 মিনিট লেট এই ট্রেনটা। লেট হওয়ার কারণ বিভিন্ন জায়গায় আজকে দাঁড়িয়েছে, অনেক জায়গায়, এর জন্য লেট হয়ে গেছে। মানে এমনিতে ট্রেনটা লেট হয় না। প্রায় অনেকক্ষণ পরে স্টেশনে একটা দোকান দেখা যাচ্ছে এবং সামনের দিকে মনে হচ্ছে যে ওইখানে আরো কয়েকটা দোকান আছে, আমার কাছে মনে হচ্ছে। এই স্টেশনটা কয়েকটা দোকান দেখা যাচ্ছে, অন্যান্য স্টেশনে কিন্তু মূলত দোকান দেখা যায় না। এখানে মাত্র 2টা স্টেশনে ট্রেনটা কিন্তু 10 মিনিট দাঁড়ালো না। ট্রেনটা 10 মিনিট দাঁড়ালো না, এর আগে ট্রেনটা ছেড়ে দিল। তার মূল কারণ হচ্ছে যে এখানে এমনি ট্রেনটা লেটে চলতেছিল, এর জন্য ট্রেনটা 10 মিনিট দাঁড়ায়নি, এর আগে ট্রেনটা ছেড়ে দিছে। তার মূল কারণটাই ছিল এটা। যদি এই ট্রেনটা সময় মতো আসতো তাহলে রাজবাড়িতে কমপক্ষে 10 মিনিট দাঁড়ানোর কথা ছিল, কিন্তু এখানে হয়তো 2-3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট দাঁড়ায়নি ট্রেনটা, এর মধ্যে ট্রেনটা ছেড়ে দিয়েছে রাজবাড়ি স্টেশন। আসলে বাংলাদেশের রেল যে সিস্টেমটা, রেল নেটওয়ার্ক, এটা টাইমে আমি আজ পর্যন্ত দেখিনি যে ট্রেন টাইমে চলতে বা ট্রেনটা সময় মতো কোনো স্টেশন ছেড়ে গিয়েছে। আন্তনগর একটি ট্রেনের মধ্যে এরকম একটা বিড়ম্বনা আসলে হিজলাদের, এটা খুবই দুঃখজনক বিষয়। এখানে যাত্রীদের প্রবলেম হচ্ছে। আমি মনে করি বাংলাদেশ সরকার এই হিজলাদের জন্য বা যারা তৃতীয় লিঙ্গ তাদের জন্য একটা ব্যবস্থা করা উচিত, তাহলে তারা আর এরকম করবে না, কখনোই করবে না। পালসা স্টেশনে চলে আসলাম। এখানে পালসা স্টেশনের হল্ট হচ্ছে 2 মিনিট, 2 মিনিট দাঁড়ানো এখানে। আমরা আজকে ভাইয়ের সাথে জার্নি করতেছি। আমরা হাঁটিতে যশোর পর্যন্ত যাবো, ভাইয়ে কুষ্টিয়ার পরে নেমে যাবেন। যে ভাইয়ে খুব ভালো মানুষ, তার সাথে যাচ্ছি, আমি একসাথে ভালোই লাগতেছে, আমি একসাথে যাচ্ছি। এটা হলো কুষ্টিয়া কোর্ট জংশন। এখানে ট্রেনটি আসলো। এখানে কিন্তু প্ল্যাটফর্ম আমরা পাইনি, দেখতেছেন প্ল্যাটফর্মের বাইরে মানুষ নামতেছে। এখানে নামতে উঠতে অনেক কষ্ট হচ্ছে। এখানে ট্রেনটার হল হয়েছে 2 মিনিট, 2 মিনিট পরে ট্রেন ছেড়ে যাবে এখান থেকে। মানে ম্যাক্সিমাম স্টেশনগুলো এই জানি আমাদের ওই প্ল্যাটফর্ম পাচ্ছি না আমরা। প্ল্যাটফর্মের বাইরে যাত্রীরা নামতেছে, উঠতেছে, অনেক বিড়ম্বনার সৃষ্টি, অনেক ঝামেলা হচ্ছে। যাত্রীরা ঠিকমতো উঠতেও পারতেছে না, নামতেও পারতেছে না। প্ল্যাটফর্মের কাছাকাছি হলে আমাদের জন্য খুবই ভালো হয়, জানি যাত্রী উঠা নামাটা একটু সহজ হয়। ট্রেন বড়, প্ল্যাটফর্ম ছোট। যারা লালন শাহ মাজারে বা লালন শাহ মেলা আসতে চান তারা কিন্তু এই স্টেশনে নামতে পারেন। তারা স্টেশনে নেমে এখান থেকে অল্প দূরত্বেই লালন শাহ মেলা যেতে পারবেন এবং কাছাকাছি আছে। এখন টিকিট চেকিং হচ্ছে। এই টিকিট চেকিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টিকিট ছাড়া যাত্রী যদি আপনারা কখনো যাত্রা করেন তাহলে কিন্তু খুব ঝামেলায় পড়বেন। তারা কিন্তু আবার স্ক্যান করে। আপনি যদি অনলাইনেও টিকিট কাটেন তাহলে আপনার অনলাইনটায় তারা ওই যে হাতে একটা মেশিন আছে ওনার কাছে, টিটি সাহেবের কাছে। আমরা এখন এসে পৌঁছেছি পুরাদহ একটা রেল স্টেশন। এটা কুষ্টিয়া জেলার মধ্যে পড়েছে। এইখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, 2 মিনিট দাঁড়িয়ে পরে এখান থেকে আবার চলে যাবে। এটা হলো পুরাদহ নামে একটি রেল স্টেশন। এইখানে আমাদের হল ছিল 2 মিনিট, এখন ছেড়ে দিয়েছে ট্রেনটি। এই স্টেশনে কিছু যাত্রী উঠলো, তারা প্ল্যাটফর্ম পায়নি, এখানেও প্ল্যাটফর্ম পায়নি, তারা প্ল্যাটফর্ম ছাড়াই ট্রেন উঠতে হলো আর কি।
আমরা এখন আলমডাঙ্গা রেল স্টেশনে চলে আসলাম। এখানে হল্ট করছে 3 মিনিট, 3 মিনিট এখানে দাঁড়াবে। দোকানপাট আছে বাইরে, কিন্তু স্টেশনে কোনো দোকানপাট নাই দেখা যাচ্ছে। ট্রেনে হুইসেল দিয়ে দিছে, ট্রেন এখন ছেড়ে দিবে। এই তো ছেড়ে দিল ট্রেন। এটা হলো ট্রেনের নামাজের ব্যবস্থা। এই ঘরটা ট্রেনে নামাজ পড়ে ঘর দেখতেছে। এটা সুন্দর একটা ব্যবস্থা রাখছে বাংলাদেশ রেলওয়ে। এই ঘরটা শুধু নামাজের জন্যই রাখা হয়েছে। এটা হলো ট্রেনের ইঞ্জিন পার্ট। এখানে ট্রেনের ইঞ্জিন, আর বাংলাদেশের ম্যাক্সিমাম ট্রেন গুলো হলো ডিজেলে চলিত, ডিজেলে চলে। এর জন্য এই ইঞ্জিনটা ডিজেলে চলে। এটা ইঞ্জিন পার্ট, তার পাশেই নামাজের ব্যবস্থা আছে। আমরা এখন চলে আসছি আমাদের চুয়াডাঙ্গা রেল স্টেশন। এইখানে ট্রেনে 3 মিনিট হল্ট, 3 মিনিট দাঁড়াবে। এই স্টেশনটা কোনো খাবারের দোকান নাই, মানে ম্যাক্সিমাম রেল স্টেশন গুলোই খাবারের দোকান নাই। এটা ম্যাক্সিমাম একটা সমস্যা। খাবারের দোকান থাকলে মানুষ কিছু খাবার কিনে খেতে পারে। কিন্তু চুয়াডাঙ্গার পরেই আমাদের নেক্সট এখন তাড়াতাড়ি উঠতে হবে, এখানে সময় কম, মানুষ প্রচুর ভিড়। দেখতেছেন যে এখানে প্রচুর যাত্রী উঠতেছে, প্রচুর যাত্রী উঠতেছে এখানে। এখানে ভিড়ও মোটামুটি ভালো। দর্শনা স্টেশন, যারা ভারতে যাবেন বা ভারতে যান তারা এই স্টেশনে নামে কিন্তু অল্প দূরত্বে কাছে কিন্তু বর্ডার। এই স্টেশনে নামাই বর্ডারে যে ভারতে যেতে পারবেন। এটা হচ্ছে দর্শনা স্টেশন। এই স্টেশনে কিন্তু বর্ডার অনেক দ্রুত ইন্ডিয়া পাস হওয়া যায়। বেনাপোলের থেকে এই বর্ডারটা মানুষের কাছে অনেক প্রয়োজনীয় একটা জিনিস। এই দর্শনা স্টেশনে কিন্তু আমাদের হল 3 মিনিট। এখানে একটা দোকান দেখা যাচ্ছে, এখানে তেমন একটি স্টল নাই। একটা দোকান দেখা যাচ্ছে, সামনে কোনো দোকানপাট নাই। এখানে দোকানগুলো বন্ধ আপাতত দেখা যাচ্ছে। এই দর্শনা স্টেশন হল জামে মসজিদ। এখানে কিছু দোকানপাট পাওয়া যাচ্ছে আর কি মনে হচ্ছে। এখানে খাবারের দোকান পাওয়া যাবে, সমস্যা নেই, আপনাকে এখান থেকে খাবার নিতে পারবেন। এসি চেয়ার করে, এখানে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। এখানে ট্রে আছে খাবারের জন্য, খাবার রাখার মতো। খুব সুন্দর একটি ট্রে। মূলত নন এসি চেয়ার কারে কিন্তু এই সুবিধাটা নেই, এবং নন এসি চেয়ার কারে কিন্তু চার্জিং এর ব্যবস্থাটা নেই। এখানে চার্জিং আছে, লেগ স্পেসটা খুব বড়, কিন্তু নন এসি তে লেগ স্পেসও ছোট, চার্জিং এর সুবিধা নেই, এবং যে ট্রে খাবার রাখার ওইটাও নেই। আমরা এখন রয়েছে ট্রেনের ওয়াশরুমে। ওয়াশরুমে পানি আছে, সাবান আছে, এবং সাথে টিস্যু পেপারও দেখা যাচ্ছে। কিন্তু টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন না। এই টয়লেটটা
ফ্লাশের কোনো ব্যবস্থা নেই, দেখতেছেন ফ্লাশের কোনো ব্যবস্থা নেই, দুর্গন্ধ চারিদিকে, টিস্যু পেপার বোতল পরে রয়েছে পানি দিয়ে ভরা। ওয়াশরুমটা আমার কাছে ভালো লাগেনি এবং অপরিষ্কার। টিস্যু রয়েছে কিন্তু বাকি সবকিছু অপরিষ্কার। ফ্লাশ নেই, ফ্লাশ না থাকলে একটা টয়লেটের সুন্দর লাগে না, বাকি সবই নোংরা। লোকাল ট্রেন তো, বিশেষ করে এই ট্রেনটা হলো আন্তনগর চেয়ার কার, নন এসি চেয়ার কারের জন্য এই ট্রেনটা, এর জন্য এটার এই অবস্থা। এটা যদি এসিতে আবার ভালো, সবকিছু এসিতে ভালো, কিন্তু নন এসির অবস্থা পুরাই শেষ। আমরা এখন চলে আসছি কোটচাঁদপুর স্টেশন। সেটা হলো যশোর জেলার মধ্যে কোটচাঁদপুর। এখানে হল্ট মাত্র 3 মিনিট, 3 মিনিট এখানে দাঁড়াবে, তারপর এখান থেকে চলে যাবে। এখানে কিন্তু অনেকগুলো খাবারের দোকান বা স্টল রয়েছে, সেগুলো আপনারা দেখতেছেন। আর এটা মোটামুটি একটা ভালো বড় স্টেশনই। এখানে একটা খাবারের দোকান, অনেকগুলোই খাবারের দোকান রয়েছে, সামনের দিকে হল আছে। এখানে খাবার টাবার কিনতে পারবেন, সমস্যা নেই। এরকম ট্রেনের মধ্যে এরকম না ওঠাই ভালো। আপনি আগে করেন, যা কিছু করবেন আগে করেন। আপনি কেন করে দৌড়ে উঠতে যাবেন? যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য আমাদেরকে সতর্কতা ভাবে সবকিছু করতে হবে। ট্রেনে উঠা নামা এগুলো সতর্কত ভাবেই করতে হবে। আপনি হঠাৎ করে লাফ দিয়ে উঠবেন বা লাফ দিয়ে নামবেন না, এটা সঠিক না। দুটা লোক এরকম করছে, যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে, বিশেষ করে ট্রেন। নিয়মিত এসব করা কোনো মতেই উচিত না। এখন আমাদের ট্রেন ছেড়ে দিল কোটচাঁদপুর স্টেশন থেকে। এই স্টেশনের প্ল্যাটফর্মটা আমরা পেলাম না, এখন নিচে দাঁড়ানো যাচ্ছে না, প্ল্যাটফর্ম অনেক দূরে। তারপরে 3, 4, 5টা বগি আমার পিছনে। এটা হচ্ছে মোবারকগঞ্জ স্টেশন। এখানে হল্ট 2 মিনিট। স্টেশন সেটি কাটলে হ্যাঁ কাটলে কোনটা ভাবলে বলতে বুঝতেছি না। এরপরের স্টেশনটা হচ্ছে যশোর। সেইখানে আমার লাস্ট স্টেশন। এখানে স্টল দেখা যাচ্ছে, একটা 4-5টা স্টল আছে, এই পাশে 2-3টা স্টল আছে। অবশ্য স্টেশনে পৌঁছেই তখন যশোর থেকে অনেক মানুষ এখানে ডিবেট করতেছে। যশোরে এত যাচ্ছে, এরা খুলনা পর্যন্ত যাবে, এই ট্রেনটা খুলনা পর্যন্ত যাবে। যশোর রেল স্টেশন এসে পৌঁছাইলাম, প্রায় 1 ঘন্টা লেটে এই গাড়িটা এসে যশোরে নামাই দিল আমাদের। প্রায় 1 ঘন্টা লেট। এখানে আসার কথা ছিল 2টা32-এ, এই ট্রেনটা আসছে 3টা30-এ, মানে প্রায় 1 ঘন্টা লেটে এই গাড়িটা নামাই দিয়ে গেল। আর জার্নি ওভারঅল ভালো ছিল, কিন্তু ট্রেনের সার্ভিসটা তেমন একটা সুবিধা ছিল না আমার কাছে মনে হয় না। খাবার এবং নাস্তা এইসব জিনিস তো অনেক দাম। তারপরে এখানে স্টাফ ছিলই না, টয়লেট পরিষ্কার অপরিষ্কার, পরিষ্কার না, তারপরে ভিতরে ক্লিন করে না, ঝাড়ু দেয় নাই, মানে এমন একটা অবস্থা আর কি। এই ট্রেনটা সার্ভিস
আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, এবং এই ট্রেনের সার্ভিসও ভালো না। আর রেল স্টেশন গুলোর মধ্যে ম্যাক্সিমাম রেল স্টেশনেরই খাবারের দোকান থাকে না। তা আপনারা বুঝতে পারলেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত আমার জার্নিটা আপনারা দেখলেন। সবাইকে জার্নি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রুটের ট্রেন জার্নি দেখতে চান। এই ট্রেনটা এখানে 3 মিনিট দাঁড়াবে, 3 মিনিট দাঁড়ানোর পর আবার এখান থেকে ডাইরেক্ট খুলনার উদ্দেশ্যে চলে যাবে। এই ট্রেনটা খুলনায় লাস্ট স্টেশন। তা আমি যশোর পর্যন্ত টিকিট কাটছি, আমার যশোর পর্যন্ত আমি যশোর নেমে গেলাম।